প্রফেসর উজান চৌধুরী লেখিকা বন্যা শিকদার পর্ব ২৯। দীর্ঘ ৭ বছর পর নিজের মাতৃভূমিতে পা রাখতে চলেছে রোহান তালুকদার। গুনে গুনে ৭টা বছর সে প্রবাসে কাটিয়েছে। নিজের প্রাণের প্রেয়সীকে চিরতরে নিজের করে পাওয়ার আশায় জীবনের সবচেয়ে শখের বয়সে সে দূর প্রবাসে পাড়ি জমিয়েছিল। অথচ সে দূরতম কল্পনাতেও জানে না তার সেই প্রিয় প্রেয়সী এখন অন্য কারো ঘরণী, অন্য কারো অর্ধাঙ্গিনী। রোহান প্রথমে নিজের বাবা মায়ের কবর জিয়ারত করে তারপর নিজের শৈশব কেটে যাওয়া গ্রামের চারদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল। এই ধুলো বালি মাখা গ্রামের তার পুরো শৈশব কৈশোর কেটেছে। এয়ারপোর্ট থেকে তাকে পিক আপ করতে গিয়েছিল তার কিছু বন্ধু, সে যে আজ হঠাৎ সে দেশে ফিরেছে এই খবরটা শুধু সাব্বিরই জানত। প্রেয়সীকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তার এভাবে চুপি চুপি আসা। তার সেই আজন্ম কাঙ্ক্ষিত প্রেয়সী আর কেউ নয়, চৌধুরী বাড়ির মেজ বউ উজান চৌধুরীর ওয়াইফ তাসফিয়া মৌ। অথচ এই মেয়েটাকে রোহান নিজে যৌবনের প্রথম প্রহর থেকে পাগলের মতো ভালোবাসত। রোহান যখন ২৪ বছর পেরিয়ে যৌবনের ২৫ কোঠায় পা রেখেছিল, ঠিক সেই দিন তার চাচাতো বোন তাসফিয়া মৌ লাল টুকটুকে বউ সেজে তার সামনে এসে দাঁড়িয়েছিল। তখন মেয়েটির বয়স ছিল মাত্র ৮ বছর। সে তখন ভালোবাসার ভ কিংবা বিয়ের ব ও বুঝত না, কিন্তু রোহান তখন থেকেই তাকে আমার বউ বলে চারপাশ পাগল করে তুলত। প্রথম মৌ বিরক্তি না হলেও যখন থেকে সে বুঝতে শুরু করলো ভালোবাসা কী আর বিয়ে কী, তখন থেকেই সে রোহানকে এড়িয়ে চলা শুরু করলো। মৌয়ের কাছে রোহান বড় জোর একজন ভাইয়ের চেয়ে বেশি কিছু ছিল না। কিন্তু রোহানের গল্পটা ছিল ভিন্ন। মেয়েটা বয়সে অনেক ছোট হলেও তার প্রতি এক অদ্ভুত গভীর অনুভূতি জন্মেছিল রোহানের মনে। এরপর থেকে দিন যত গেছে মেয়েটার প্রতি তার আসক্তি ও দুর্বলতা ততই বেড়েছে। বাড়ির সবাই রোহানের এই পাগলামির কথা জানত, তবে সবাই ভাবত এটা বুঝি নিছক মজার ছলে বলা কোনো কথা। অথচ এই ছেলেটির দীর্ঘ ৯টি বছর ধরে মনে প্রাণে শুধু মৌকে নিজের করে পেতে চেয়েছে। তাকে নিজের ঘরণী করার তীব্র আকাঙ্ক্ষা সে বুকে লালন করে এসেছে। যে ছেলেটি ছিল ছন্নছাড়া বেপরোয়া, সে শুধুমাত্র প্রেয়সীকে নিজের করে পাওয়ার জন্য অচেনা দেশে পাড়ি জমায়। রোহান তালুকদার বাড়ির মেইন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ি তাদের। বাড়িটা মূলত পৈতৃক, অনেক বছরের পুরনো ঐতিহ্যবাহী দালান। রোহান আর ২ কদম এগিয়ে যেতেই উঠানে দেখতে পেল তার দাদি রোকেয়া বেগম রোদে দেওয়া আচারের বয়াম নিয়ে বাড়ির ভেতরে ঢুকছেন। আর ঠিক তখনই উনার কানের কাছে এক চেনা কণ্ঠস্বর ভেসে এলো, বড় বউ, তোমার স্বামী এসেছে, বরণ করবে না আমায়? রোকেয়া বেগম চমকে উঠলেন। তিনি স্পষ্ট শুনতে পেলেন তালুকদার বাড়ির বড় নাতির চেনা গলা। নাতি নাতনির মধ্যে এই রোহান তার ভীষণ প্রিয়। পেছনে ফিরে রোহানকে দেখা মাত্রই বৃদ্ধার বুকটা হু হু করে উঠল। হাতের আচারের বয়ামটা কোনো রকমে এক পাশে রেখে তিনি প্রায় দৌড়ে এলেন রোহানের কাছে। ছেলেটাকে অনেকগুলো বছর দেখেনি, কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে চিনতে উনার বিন্দুমাত্র বেগ পেতে হলো না। রোহান নিজের দাদিকে পরম মমতায় জড়িয়ে ধরল। রোকেয়া বেগম খুশিতে আবেগে কেঁদে দিলেন। রোহান কোনোভাবেই উনাকে শান্ত করতে পারছে না। সে মুচকি হেসে বলে, এই বুড়ি, কান্না করছো কেন? হ্যাঁ, এমন করলে কিন্তু আমি আবার প্লেনে চড়ে
চলে যাব। কথাটা শোনা মাত্রই রোকেয়া বেগম নাতির হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আর কোথাও যাস না রে, এই বুড়িটাকে ছেড়ে। দাদাভাই মরার আগে তোদের সবাইকে নিয়ে একসাথে থাকতে চায়। দাদির কথা শুনে কিছুটা অভিমান হলো রোহানের। সে মন খারাপ করে আওড়ায়, আবার এই মরার কথা শুরু করে দিলে তো আমার আশায় ভুল হয়েছে। আমি এখনই চলে যাচ্ছি দাদাভাই, আমার সোনা দাদাভাই। আর বলবো না, ঘরে চলো। তোকে দেখলে বাড়ির সবাই যে কত খুশি হবে দেখিস। রোহান মুচকি হাসল। সে মনে মনে তার ফুল অর্থাৎ মৌকে নিয়ে বড্ড এক্সাইটেড হয়ে আছে। মেয়েটা তাকে প্রথম দেখায় চিনতে পারবে তো? তাকে দেখে খুশি হবে নাকি আগের সেই পিচ্চিকালের মতো দূরে দূরে পালিয়ে বেড়াবে? এই ভাবনার মাঝেই রোহান চঞ্চল গলায় বলে উঠল, দাদি আমার ফুল কোথায়? ফুল কি আমার অপেক্ষায় দিন গুনছে? এই বলে রোহান দাদির হাত ছেড়ে এক দৌড়ে বাসার ভেতরে ঢুকে পড়ল। আর রোকেয়া বেগম ঠিক সেখানেই পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এতগুলো বছর ধরে মনে মনে যে ঝড়টায় ভয় তিনি পেয়েছিলেন, আর সেই ভয়ঙ্কর ঝড় ঘরের চৌকাঠে এসে দাঁড়িয়েছে। কি হতে চলেছে সামনে? রোকেয়া বেগম ও নিজের চোখের জল মুছে তড়িঘড়ি করে রোহানের পিছু নিলেন। রোহান বাড়ির ভিতরে ঢুকেই চারপাশ মাথায় তুলে হাঁক ডাক শুরু করে দিল, ফুল এই ফুল, দেখে যা, তোর রোহান ভাই এসেছে রে। তোর জন্য বিদেশ থেকে কত গিফট নিয়ে এসেছে। তোকে বউ করে ঘরে তোলার জন্য যা যা লাগবে সব এনেছে আমি। অনেক টাকা রোজগার করে এনেছি। আয় না, ফুল কোথায় তুই? ততক্ষণে ড্রয়িং রুমে বাড়ির সবাই এসে হাজির হলো। মৌয়ের বাবা মা, ছোট চাচা চাচি, চাচাতো বোন এবং মৌয়ের ছোট্ট ভাইও সেখানে এলো। রোহানকে অক্ষত শরীরে এত বছর পর ফিরে দেখে সবাই ভীষণ খুশি হলেন। রোহান এক এক করে সকলের সাথে পরম মায়ায় কুশল বিনিময় করল। অতঃপর সে আর এক মুহূর্ত দেরি না করে এক ছুটে মৌয়ের রুমের দিকে এগিয়ে গেল। পেছন থেকে মৌয়ের বাবা ডাকলেন, কিন্তু সে কিছুই শুনতে পেল না। মৌয়ের রুমে গিয়ে যখন তাকে কোথাও পাওয়া গেল না, তখন রোহান আবার ড্রয়িং রুমে ফিরে এলো এবং উদগ্রীব কণ্ঠে প্রশ্ন করল, সেজ বাবু, আমার ফুলকন্যা কই গো? আমার ফুল কি কলেজে গিয়েছে? বলুন না, আমার ফুল কোথায়? আমি আমার ফুলের জন্য কত জিনিস এনেছি। আপনি তো বলেছিলেন না, আমি প্রতিষ্ঠিত হলে আমি অনেক টাকা রোজগার করে ফিরলে ফুলকে আমার হাতে তুলে দেবেন। রোহান নিজের ট্রলি ব্যাগটা হুট করে খুলে সেখান থেকে অনেকগুলো টাকার বান্ডিল বের করলো এবং পাগলের মতো হাসতে হাসতে বলতে লাগলো, এই দেখেন সেজ আব্বু, অনেক টাকা রোজগার করেছি আমি। এখন তো আপনার মেয়েকে আমার হাতে তুলে দিতে আর কোনো বাধা নেই, তাই না? ওর জন্য কত গহনা এনেছি, বিয়ের বেনারসি শাড়ি এনেছি, এমনকি ওর সবচেয়ে প্রিয় চকলেটও এনেছি। বলুন না, আমার ফুল কোথায়? মৌয়ের বাবা নিজের চোখের জল আড়াল করে অত্যন্ত ভারী ও কঠিন স্বরে বললেন, তোমার ফুলের বিয়ে হয়ে গিয়েছে রোহান। সে এখন অন্য কারো বউ। তাকে নিজের বউ বানানোর স্বপ্ন তুমি চিরতরে ভুলে যাও। কথাটা যেন বজ্রপাতের মতো তীব্র ঝড়ের বেগে এসে রোহানের বুকে আঘাত করল। সে স্তম্ভিত হয়ে খানিকটা পেছনের দিকে পিছিয়ে গেল। নিজের কানকে সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। তার ফুলের বিয়ে হয়ে গিয়েছে, অথচ সে প্রেমিক হয়ে বিন্দুমাত্র জানতে পারল না। কিন্তু তাকে যে কথা দেয়া হয়েছিল সে অনেক টাকার মালিক হলে ফুল শুধু তারই হবে, এখন সেই প্রতিশ্রুতি কি হবে? হঠাৎই রোহান পুরো বাড়ি কাঁপিয়ে এক বিকট চিৎকার দিয়ে উঠল, আপনি মিথ্যা বলেছেন সেজ আব্বু, আমার ফুলের বিয়ে হতেই পারে না। ফুল তো আমার বউ হবে,
এই রোহান তালুকদারের বউ, আপনি তো আমায় নিজে মুখে কথা দিয়েছিলেন আমি প্রতিষ্ঠিত হলে ফুলকে আমার হাতে তুলে দেবেন, তাহলে সেই কথার আজ কি মূল্য রইল? আমি এত শত নিয়ম কানুন জানি না, আমার ফুলকে চাই, মানে এখনই চাই। রোহান রাগের কারণে সামনের কাঠের চেয়ারটার সজোরে এক লাথি মেরে কথাগুলো একদমে বলে শেষ করল। তার দুটো চোখ তখন রক্তবর্ণ ধারণ করেছে। অতিরিক্ত রাগের কারণে হাতের ও গলার শিরা উপশিরাগুলো দপদপ করে ফুলে উঠেছে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সামনে যাচ্ছে, তাই ছুটে ছুটে মেঝেতে আছাড় মারছে। যার জন্য দীর্ঘ 60টা বছর প্রবাসের মাটিতে এত কষ্ট করল, তাকেই যদি সে না পায় তবে কেন এত ত্যাগ? সে হন্যে হয়ে দৌড়ে মোয়ের মায়ের কাছে এগিয়ে গেল। উনার দু বাহু শক্ত করে চেপে ধরে আকুল গলায় প্রতিধ্বনি করে, মা, মা, তুমি বলো না আমার ফুলের বিয়ে হয়নি? আমি তো তোমার নিজের মা বলে ডাকি, তুমি অন্তত আমাকে এমন মিথ্যা বলবে না। বলো না মা, আমার ফুল এখন আমারই আছে। মোয়ের মা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। উনার মুখ দিয়ে টু শব্দটিও বের হলো না। রোহানের এই পাগলামি ও রুদ্রমূর্তি দেখে মোয়ের বাবা আবারও গম্ভীর কণ্ঠে বললেন, রোহান, পাগলামি করো না। যা হয়ে গিয়েছে তা আর কোনো দিনও ঠিক হবে না। নিজেকে সামলাও তুমি। রোহান ছলছল নয়নে নিজে সেজ আব্বুর দিকে তাকালো। লোকটা কত সহজে কথাগুলো বলে দিল, অথচ এই রূঢ় সত্যটা হজম করতে গিয়ে যেন রোহানের নিজের জান বেরিয়ে যাচ্ছে। রোহান এবার ঠিকই বুঝতে পারছে এই জন্যই সাব্বির এতদিন ফোনে তার কথা এড়িয়ে চলতো। বারবার সে ফুলকে ভিডিও কলে দেখতে চাইলে তার দাদি নানা সুতোয় কথা ঘুরিয়ে দিতেন। রোহান এবার নিজের বৃদ্ধা দাদির কাছে এগিয়ে গিয়ে উনার মুখটা নিজের দু হাতে চেপে ধরে তীব্র আর্তনাদ করে চিৎকার দিয়ে উঠল, দাদি, ও দাদি, তোমরা কিভাবে পারলে আমার ফুলকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে? তোমাদের কি একটা পলকের জন্য এই এতিম ছেলের মুখটা ভেসে উঠল না? আমি কিভাবে বাঁচবো আমার ফুলকে ছাড়া? ফুলকে যে আমার চাই। আমার ফুলকে আমার কাছে এনে দাও না দাদি, দোহাই মাবুদের, আমায় ফুলকে এনে দাও। আমি নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। রোকেয়া বেগমের দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মা বাবা হারা এতিম এই অবর্ণনীয় কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। ছেলেটা ছোট থেকেই কখনো কোনো কিছুর আবদার করেনি। সে শুধু মৌকে বউ বানাতে চেয়েছিল, কিন্তু বিধির লিখন বোধ হয় অন্য রকম ছিল। রোকেয়া বেগমের 4 ছেলে 1 মেয়ে। রোহানের বাবা ছিলেন সবার বড়, আর মেহেরের বাবা ছিলেন দ্বিতীয়। এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় রোহানের বাবা, মা এবং মেহেরের বাবা মা সবাই একসাথে মারা যান। সেদিন একদিনে 4টি লাশ চোখের সামনে দেখেও রোকেয়া বেগম ভেঙে পড়েনি। অথচ আজ এই অনাথ ছেলেটার বুক ফাটা কান্না দেখে তার নিজেরই হৃৎপিণ্ড যেন ছিঁড়ে যাচ্ছে। মৌয়ের বিয়ের সময় তিনি সেজ ছেলেকে বারবার বারণ করেছিলেন, কিন্তু মৌয়ের বাবা উজানের বাবার কথা ফেলতে পারেননি। রোহান মেঝেতে বসে হাউমাউ করে কেঁদে উঠল। যে ছেলেটা বাবা মায়ের মৃত্যুর পরেও চোখের কোণে এক ফোঁটা অশ্রু দেখায়নি, সে আজ উন্মাদ পাগলের মতো কাঁদছে। হঠাৎই রোহান একের পর এক ঘুষি মারতে লাগলো মেঝেতে। হাতের চামড়া ছিঁড়ে রক্ত ঝরঝর, তবুও সে থামছে না। তার বন্ধুরা এসে শেষমেশ তাকে কোনো মতে আটকালো। রোহান মৌয়ের বাবার দিকে তাকিয়ে অভিযোগের সুরে আওড়ালো, সেজ আব্বু, আপনি কিভাবে আমার ফুলকে অন্যের বউ হতে দিতে পারলেন বলেন তো? আমি কি সত্যি এই অযোগ্য ছিলাম, নাকি ওর বয়স আমার থেকে অনেকটা কম বলেই এই সিদ্ধান্ত?
মানলাম ফুলের চেয়ে আমার বয়স দ্বিগুণের বেশি, তাই বলে কি আমার ভালোবাসা খাঁটি নয়? আমি কি আমার ফুলকে সুখী রাখতে পারতাম না? নাকি আমি অনাথ বলে আপনারা মনে করলেন ফুলকে অন্য কোথাও বিয়ে দেওয়াই শ্রেয়? মোয়ের বাবা অসহায়ের মতো তাকিয়ে রইলেন। এখন তিনি বুঝতে পারছেন ছেলেটার ভালোবাসা নিছক পাগলামি ছিল না, কিন্তু বাবা হিসেবে মেয়ের সুখ চাওয়াও তো অপরাধ নয়। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, রোহান, কেঁদো না বাবা, তোমাকে আমি তোমার ফুলের থেকেও সুন্দর মেয়ে এনে দেব। তবুও রোহান তখন হো হো করে হেসে উঠল। তার সেই বিকট হাসির শব্দ সবাই চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে রইল। জানেন সেজ আব্বু, আমি আমার বাবা মায়ের মৃত্যুর পর আপনাদেরই বাবা মা বলে ডেকেছি, অথচ আমি ভুলেই গিয়েছিলাম যে নিজের বাবা মায়ের মতো কেউ কাউকে অতটা ভালোবাসে না। আমার আপনার মেয়েকে চাই, অথচ আপনি অন্য কাউকে খুঁজে দিতে চান। আপনাকে আমি বোঝাতেই পারবো না যে ফুলবিহীন রোহান তালুকদারের অস্তিত্বের কোনো মানে নেই। মৌয়ের মা ছলছল নয়নে তাকিয়ে রইলেন। তিনি আজ ভীষণ অনুতপ্ত। মেয়ের ভালোবাসাকে অবাধ্য দিতে গিয়ে এই অনাথ ছেলেটার স্বপ্ন তিনি চুরমার করে দিয়েছেন। মৌয়ের বাবা আবারও কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, মাফ করে দিও আমাকে, আমি পারিনি আরিফুলের কথা ফেলতে। ও যে আমার মেয়েটাকে নিজের মেয়ে করে নিতে চেয়েছিল। সেজ আব্বু, আমিও তো আপনার মেয়েকে আমার বউ করতে চেয়েছিলাম। আপনি তার কথা ফেলতে পারলেন না, অথচ আমাকে দেয়া আপনার সেই পুরনো কথাগুলো আপনি কত সহজে ভুলে গেলেন। আমি তো আপনার কাছে দামি কিছুই চাইনি, আমার ফুলকে শুধু চেয়েছিলাম, কিন্তু আপনারা আমার ফুলকেই আমার থেকে চিরতরে সরিয়ে দিলেন। আপনারা জানতেন ফুলকে ছাড়া আমি বাঁচব না, তবুও কেন এমনটা করলেন? রোহান তড়িঘড়ি করে একটা লাগেজ খুলল। সেখান থেকে স্বর্ণের গহনা আর লাল টুকটুকে বিয়ের শাড়িটা বের করে সবার উদ্দেশ্যে বলল, এই শাড়ি গহনা পরিয়ে ফুলকে আমার বউ করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা তা করতে দিলেন না। আজ আপনারা সবাই মিলে আমাকে এক জীবন্ত লাশ বানিয়ে ফেললেন। এর জন্যই আমি কাউকে ক্ষমা করব না, কাউকে না। রোহান আর সহ্য করতে পারছে না। কোনো রকমে উঠে দাঁড়িয়ে সে বাসা থেকে বেরিয়ে গেল। তার পিছু পিছু তার বন্ধুরা ছুটে চলল। ছেলেটা আজ পুরোপুরি ভেঙে পড়েছে। তার পৃথিবীটায় এখন এক বিশাল শূন্যতায় ঘেরা। তার ভেতরে সেই হাহাকার দেখার মতো কেউ যেন আজ আর নেই।